সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস শিরোনাম। এবারে বিস্তারিত। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চেই দুইবার পড়ে গেলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তারপরও বক্তব্য চালিয়ে গেছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে অংশ নেন লাখো নেতাকর্মী। দলের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই হয়েছে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে সংগঠিত সব গণহত্যার বিচারও দাবি করেন তিনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। জনস্রোত উদ্যান পেরিয়ে ছড়িয়ে পড়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন মোড় সহ আশেপাশের বিভিন্ন সড়কগুলোতে। শনিবার দুপুর 2টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে অংশ নেন এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও আহতরা। সমাবেশে জামাতের নেতারা বলেন, জামাত নির্বাচনমুখী দল, তবে যেনতেন কোনো নির্বাচনে তারা বিশ্বাস করে না। বলেন, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভালো না। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। দলের আমির বলেন, আগামীর বাংলাদেশ আর পুরনো ব্যবস্থাই চলবে না। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। এরপরও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেননি তিনি। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, শাপলা, পিলখানা 24 সহ সব গণহত্যার বিচার করতে হবে। 7 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থানই যেন জানান দিল বাংলাদেশ জামাত ইসলামী। সারা দেশ থেকে আগত দলটির নেতাকর্মীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সরকার গঠন করবে তাদের দল, প্রতিষ্ঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যেন দেশের রাজনীতি নিতে যাচ্ছে ভিন্ন মোড়। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সকল ইসলামিক দলের অংশ যেন নতুন জোটের আভাস, এমনটাই চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা। তারা বলছেন, ইসলামী দলগুলো একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামায়াত। জামায়াতের সমাবেশ ঘিরে ইসলামিক দলগুলোর সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দীর মোহনায়। স্মরণকালের সব থেকে বড় জমায়েতের দাবি জামায়াত নেতাকর্মীদের। কারো হাতে দলের পতাকা, কারো হাতে প্রতীক দাড়িপাল্লা, স্লোগানে মুখরিত পুরো এলাকা। এদিন একই মঞ্চে দেখা যায় সবকটি ইসলামিক দলকে। এছাড়াও সমাবেশে অংশ নেয় গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন, এদেশে আর স্বৈরশাসকরা মাথাচাড়া দিতে যাতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাই দাঁড়াবে একই প্ল্যাটফর্মে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। কোন অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এদেশের মানুষ
ফ্যাসিবাদ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। এদিন স্মরণকালের সেরা এই জমায়েত ও ইসলামিক দলগুলোকে একই মঞ্চে দেখে নতুন আশায় বুক বাঁধছেন দলের নেতাকর্মীরা। বলছেন সব ইসলামিক দল একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামাত। বিএনপির আমল, আওয়ামী লীগের আমল তো নিয়ে শুরু করে কখনো জামাত ইসলামী আপনার গিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় বিচার, এগুলো আমরা সবার আগে চাই। ইসলামকে বিজয় করে সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে এই দেশে ইসলামী জাগরণ সৃষ্টির আলোকে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। এদিন দলের শীর্ষ নেতাদের দেয়া দিক নির্দেশনা অনুযায়ী নিজ নিজ এলাকায় গণসংযোগের কাজ করবেন তারা। জামাতে ইসলামের জাতীয় সমাবেশ যাতে একই ছাদের নিচে অংশ নিয়েছে সবকটি ইসলামিক দল। এখানে অংশ নেয়া জামাতে ইসলামের নেতাকর্মীরা বলছেন সবকটি ইসলামিক দল একত্রিত হলে আর কোন দল দেশের ক্ষমতার হাল ধরতে পারবে না। দেশে প্রতিষ্ঠিত হবে ইসলামিক শাসন ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা প্রত্যেকটি নেতাকর্মী। থেকে 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। নির্বাচন দেরিতে হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে মহাসমাবেশের নামে চেঁচামেচি করছে একটি দল। এসব বাদ দিয়ে মনোযোগ জনগণের ভোটদান অভ্যাসে দেওয়ার আহ্বান তার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সভায় আলোচনা সাপেক্ষে দ্রুত নির্বাচনের পথে যেতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহুবার বলেছি, আবারও বলছি, কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে। এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। বিএনপি মহাসচিব জানান, বিপ্লব নয়, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন চায় তার দল। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। এদিকে জুলাই অভ্যুত্থান ও গুজবের রাজনীতি শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ডেমোক্রেসির কি অবস্থা হবে, আমাদের দেশের কি অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা জ্বলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। কারো পিআর বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভায় এ মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এ সময় দলের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহরের প্রধান সড়কে 5 কিলোমিটার পদযাত্রা শেষে লালদিঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে উপস্থিত হন এনসিপির নেতারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কারো পিআর বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না। সারা দেশের রাজনীতির রূপরেখার পাশাপাশি কক্সবাজারের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। পথসভায় দলের অন্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। এদিকে চকরিয়ায় এনসিপির পথসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যকে কেন্দ্র করে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, প্রয়োজনে মরদেহ পুনরায় উত্তোলন করে করা হবে নিহতের ময়নাতদন্ত। এদিকে টানা 3 দিন কারফিউ স্থবির জনজীবন, তবে দিনে 14 ঘন্টা শিথিল ছিল কারফিউ। রিশাদ হাসানের রিপোর্ট। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার পর থেকে টানা 3 দিন কারফিউয়ে কার্যত অচল জনজীবন। স্থবিরতা কাটতে শুরু করে শনিবার সকাল থেকে প্রশাসনের 14 ঘন্টার শিথিলতায়। এদিন সকাল থেকে রাস্তায় মানুষের স্বাভাবিক চলাফেরা লক্ষ্য করা যায়। সেই সাথে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও খোলা হয় নিয়মিতভাবে। শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। আমরা এমন শান্তিপূর্ণ জিনিস চাই যে সবাই নিরহ মানুষ, যারা দিনমজুরি খাটিয়ে খায় মানুষ, এটা কাজে কর্মে বেরোতে পারে, রাস্তাঘাটে বেরোতে পারে। আমাদের শুধু একটাই চাওয়া। আজকে আপনি কার্ফিউ ছাড়িয়েছে, আছে কার্ফিউ ছাড়লেও যাত্রী নাই রোডে, যাত্রী না থাকার কারণে তো 150 টাকা আসছে সকাল 7টার সময় রয়ে যায়। দিন ভরে চালাইয়ে 200 যাই পাই তাই নিয়ে মনে করেন 1 কেজি চাউল হলেও কিছু ডাউল দিয়ে ছেলে মেয়ে নিয়ে এই জন্যই বেরোয়েছে। শনিবার রাত 8টা থেকে রবিবার ভোর 6টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। গোপালগঞ্জে নিহতদের মরদেহ স্বজনেরা নিজ দায়িত্বে নিয়ে যাওয়ায় সম্ভব হয়নি ময়নাতদন্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায়। প্রাপ্ত তথ্য মতে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় দায়ের করা 3 মামলায় আসামি করা হয়েছে 2600 জনকে, যার মধ্যে গ্রেফতার হয়েছে 250-র বেশি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের নতুন মিশন কেন চালু করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সেই সঙ্গে এর প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সরকার প্রধানের দপ্তর বলছে, দেশের মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই মিশন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে গতকাল জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে ঢাকায় অফিস স্থাপনের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এ বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে। তাতে হেফাজত নেতারা বলেছেন, টানা প্রতিবাদ, বিক্ষোভ ও উদ্বেগ সত্ত্বেও ঢাকায় এই অফিস স্থাপনের সমঝোতা সই করেছে অন্তর্বর্তী সরকার। নাগরিকদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করে স্পর্শকাতর ইস্যুতেও এই একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে হেফাজত। চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে, সেসব চিহ্নিত করে সমস্যা সমাধান করার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরকারী ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বড় সমস্যাগুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা খোঁজার চেষ্টা করি।
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বক্তব্যের শুরুতেই আমি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, আহত এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন। একইভাবে 2024 সালে দেশ 71 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোটা সংস্কার এবং ফ্যাসিবাদী পতনের দাবিতে গত বছর গণঅভ্যুত্থানের ঠিক এই সময়টি ছিল অত্যন্ত উত্তাপ। আপনাদের অনেকের বক্তব্যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বেশ কিছু বিষয় আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে আজকের এই দিনটিতে। সেদিন এই সময় শহীদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল ক্যাম্পাস, রঞ্জিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজপথ। সেই সময়টিতে আমার একটি উপলব্ধি থাকা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই। রংপুরে শহীদ আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম আফসান সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে 6 জন শহীদ হওয়ার মাধ্যমে 16 জুলাই থেকে মাফিয়া সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও 16 জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না। আজ ভরা যে মানুষগুলো আজ এখানে উপস্থিত আছেন, সকলেই গুলি বন্দুকের ভয় উপেক্ষা করে বিশেষ করে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল। সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষ করে 18 জুলাই থেকে দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন, যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে এবং দ্বিতীয়বার 2024 সালে। ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্ম পরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত। আপনাদের হয়তো কারো স্মরণ আছে, যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে। তারপরে আমি বলতে চাই 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে
কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে সেই বক্তব্যই তখন আমি বলেছিলাম, স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকরিতে 56% কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণদর্শী। সুতরাং আমরা মনে করি, বিএনপি মনে করে, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। সেদিনই বলেছেন। একক পণ্য ও সীমিত বাজার নির্ভরতার কারণে রপ্তানি বাজারে ঝুঁকির মুখে বাংলাদেশ। তাই ট্রাম্পের শুল্ক নীতি কিংবা যে কোনো বৈশ্বিক অস্থিরতা বড় ধাক্কা হয়ে আসে দেশের রপ্তানি খাতে। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে টেকসই অবস্থান তৈরি করতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। রিয়াদ সুমনের রিপোর্ট। এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ, ছিল প্রধান রপ্তানি পণ্য, কিন্তু বিপুল সম্ভাবনার সেই পণ্যের রপ্তানি আয় এক দশক জুড়ে ঘুরছে $1 বিলিয়ন ঘরে। নিজস্ব কাঁচামাল আর উচ্চ মূল্য সংযোজনের সুযোগ থাকলেও বাড়ছে না পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। কিন্তু কেন? গার্মেন্টসকে ডেভেলপ করার জন্য সরকারের বেশ কিছু নীতি সহায়তা ছিল, সেখানে হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে বন্ড। আমাদের অন্য সেক্টরগুলো কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে না। আরেকটা বড় চ্যালেঞ্জ যে আমরা খুব লিমিটেড কিছু মার্কেটের উপর ফোকাস করে কাজ করছি, যে সমস্ত দেশগুলোতে মূলত আমরা ট্যাক্স বেনিফিটটা পাই। অন্য মার্কেটে যদি যেতে হয় তাহলে ট্যাক্সের একটা ব্যারিয়ার আছে। একই অবস্থা চামড়া খাতেও। উন্নত কাঁচামাল থাকা সত্ত্বেও নানা জটিলতায় রপ্তানি বাড়ছে না চামড়া ও চামড়াজাত পণ্যের। সম্ভাবনা থাকলেও কৃষিপণ্য, ক্ষুদ্র প্রকৌশল কিংবা ঔষধ শিল্পেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি। হিসেব বলছে দেশের $5,500 কোটি রপ্তানির 85%ই আসছে তৈরি পোশাক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চ্যালেঞ্জ তো আছেই, আবার নভেম্বর 2026-এ আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব, তখন আমাদের অনেক দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকার থাকবে না। তখন তো আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, অন্যান্য যেসব অনুঘটক আছে আমার প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার, সেগুলোর উপরে নির্ভর করতে হবে। কিন্তু সেই রপ্তানিও হুমকির মুখে পড়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে। কেননা দেশের তৈরি পোশাকের মোট রপ্তানির অর্ধেকই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাকি রপ্তানির বেশিরভাগেরই গন্তব্য ইউরোপে। একদিকে একক পণ্য নির্ভরতা, অন্যদিকে বাজারেও নেই বৈচিত্র্য। তাই যে কোনো বৈশ্বিক অস্থিরতায় নড়বড়ে হয়ে পড়ে দেশের রপ্তানি বাণিজ্য। আমেরিকার মার্কেট থেকে যখন আমাদের এই বড় বড় ফ্যাক্টরিগুলি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা যখন ওখান থেকে সরে যাবে, তাইলে তখন কিন্তু তারা গিয়ে কনসেন্ট্রেট করবে গিয়ে ইউরোপ, এক্সিস্টিং আদার্স যে মার্কেটগুলো আছে সেখানে। তাহলে সেখানে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন কিন্তু তখন তৈরি হয়ে যাবে। সরবরাহ সক্ষমতা যতক্ষণ আমি বাড়াতে না পারছি, আমি তো এই যে সম্প্রসারণশীল বাজার, একবিংশ শতাব্দীতে আমরা যেটাকে এশিয়ান সেঞ্চুরি বলি, ওই বাজার তো আমরা তো ধরতে পারছি না। 2026 সালে এলডিসি উত্তরণের পরও রপ্তানি বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে এখনই সরকারকে পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এশিয়ান ডুপ্লেক্স টাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। রাজধানীর বনানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর করেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের ম্যানেজিং ডিরেক্টর মীর আফসার আলী এবং টিভি ব্যক্তিত্ব তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। আরও উপস্থিত ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের ডিএমডি মীর কাউসার আলী, সিনিয়র ইডি চৌধুরী কামরুল হাসান, সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড সাকিব হোসেন অর্ক, বিজ্ঞাপনী সংস্থা প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান এবং মে অ্যাডভার্টাইজিং এর গ্রুপ অ্যাকাউন্ট ডিরেক্টর আজহার আলী চৌধুরী সহ এশিয়ান ডুপ্লেক্স টাউনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ভুয়া প্রতিবেদনের কারণে শুক্রবার এমন পদক্ষেপ নেন তিনি। এই মামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায় গণমাধ্যমটি, যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করে নজির গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে শীর্ষ মার্কিন গণমাধ্যমগুলোকে চাপে রেখেছেন ট্রাম্প।
বিভিন্ন সময় নানা অভিযোগ তুলে মোটা অঙ্কের মানহানির মামলা ঠুকে দিয়ে গড়ছেন নজির। এবার ট্রাম্পের নিশানায় ওয়াল স্ট্রিট জার্নাল। ভুয়া সংবাদ প্রচারের দাবি তুলে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেন ট্রাম্প। শুক্রবার মায়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা মামলায় বলা হয়, বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো নিয়ে প্রতিবেদন করে সংবাদ মাধ্যমটি, যেখানে দাবি করা হয় ওই কার্ডে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল। প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভুয়া দাবি ট্রাম্পের। মামলার পরপরই ট্রুথ সোশ্যালে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি 2006 সালে আইনি জটিলতা জনসমক্ষে আসার আগেই অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। যদিও প্রতিবেদনটি নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ওয়াল স্ট্রিট জার্নাল বলে জানান প্যারেন্ট কোম্পানি ডাও জোনসের মুখপাত্র। এই মামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। অবশ্য বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন সংবাদ মাধ্যমকে এতটা সরাসরি আক্রমণের নজির মার্কিন ইতিহাসে নেই। একে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি চাপও বলছেন কেউ কেউ। আফরিন মৌ, নিউজ 24। 3 ম্যাচের টি20 সিরিজের প্রথম ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে বিপিএল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিরিজ জিততে আশাবাদী পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আর এই জয়ে দারুণ উজ্জীবিত টিম টাইগার। তবে দেশে ফিরেও ব্যস্ততা কমছে না লিটনদের। এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ পাকিস্তান। যদিও টি20-র পরিসংখ্যানে পাকিস্তানের সাথে যোজন পিছিয়ে লিটনের দল, তবুও ঘরের মাঠ আর সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে সিমন্সের শিষ্যদের। তাই তো ভালো ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়ে গেল জুনে সিরিজ হারের প্রতিশোধ নিতে মরিয়া স্বাগতিকরা। জেতার জন্য খেলবো, আনফরচুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে। অন্যদিকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বর্তমান দলটার বেশ কিছু ক্রিকেটারদের আছে বিপিএল খেলার অভিজ্ঞতাও। তাই তো বিপিএল এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিরিজ জিততে আশাবাদী পাকিস্তান অধিনায়ক সালমান আগা। বিপিএল খেলার অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজ জিততে চাই। এখন বড় প্রশ্ন, এই সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ জয়ের ধারা ধরে রাখতে পারবে তো, নাকি লাহোরে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি মিরপুরে ফিরিয়ে আনবে পাকিস্তান? আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।